আসসালামু আলাইকুম দর্শক। গুজরাটে কসাই খ্যাত একজন ব্যক্তি আছে যাকে ভারতীয়রা গুজরাটে কসাই বলে। সে নাকি 1000 মুসলমান হত্যাকাণ্ডের সাথে জড়িত। ট্রেনের মধ্যে আগুনে দিয়ে যেই হত্যাকাণ্ডটা চালানো হয়েছিল বলে ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জিনিসগুলো প্রকাশিত হয়েছিল। তখন সেই ব্যক্তিটি হচ্ছে আর কেউ না, বর্তমান তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র দামোদর মোদি, আর বর্তমানে সে ভারতের প্রধানমন্ত্রী। শোনা যায় সে কাশ্মীরে হত্যাকাণ্ডে, মুসলমানদের হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং মণিপুরও বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত। আন্দোলনে যে গুলি করে যে হত্যা করছে সেগুলির সাথে জড়িত। এখন এই কসাই মোদি, নরেন্দ্র দামোদর মোদি নাকি ভয় পেয়ে গেছে। কেমনে ভয় পেল? প্রথমে সূত্রপাত হয়েছিল 2022 সালে জুলাই মাসে শ্রীলঙ্কাতে জেনজি তথা ইয়াং জেনারেশন এবং ছাত্র জনতা মিলে তখন প্রেসিডেন্ট রাজাপাকসেকে তাড়িয়েছিল দেশ থেকে। ভয়ে রাজাপাকসে সামরিক হেলিকপ্টার এবং প্লেনে করে পালিয়ে গিয়েছিল। আর পালিয়ে না গেলে মেরে ফেলতো রাজাপাকসে, এটা একেবারে কনফার্ম। আমরা দেখেছি তাদের একজন মন্ত্রীকে পিটিয়ে নাকি হত্যা করে ফেলেছে, একজন এমপিকে খুব জাঙ্গাটা রেখেছে, শুধু বনি আন্ডারওয়্যারটা রেখেছে, বাকি সব খুলে ফেলেছে, এমন পিটিয়েছে রাস্তায়। এই ঘটনাটা ঘটেছে শ্রীলঙ্কাতে 2022 সালে, ঠিক 2022 সালের জুলাই মাসে, ঠিক 2 বছর পরে 2024 সালের অগাস্ট মাসের 5 তারিখ সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। কাকে নিয়ে হয়েছে? আমাদের দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট গণহত্যাকারী, বিডিআর 56 জন মানুষ হত্যাকারী, তারপর হেফাজতে আন্দোলনে দমানোর সময় যে হত্যাকাণ্ডটা চালিয়েছে হুজুরদেরকে, সেই হত্যাকারী, এবং সর্বশেষ 2024 সালে, অর্থাৎ গত বছর, এই বছর হচ্ছে 2025, গত বছর 2024 সাল, 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী 1400 ছাত্রকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 120-30 জনের মতো শিশু ছিল শুধু, এবং সামান্য কিছু পরিমাণ মানুষ ছিল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সরাসরি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। সেই শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে বর্তমানে এইখান থেকে 2024 সালে, গত বছর 5 আগস্ট পালিয়ে ভারতে গিয়েছে, এখনও সেখানে নরেন্দ্র মোদীর আশ্রয় আছে আরেক ফ্যাসিস্ট। যে ফ্যাসিস্টের নাম আমি আরেকটু বলেছি, যদি দেশটি গণতান্ত্রিক দেশ, কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী, মানবতা বিরোধী, মুসলিম বিরোধী, চরম সাম্প্রদায়িকবাদী, হিন্দুত্ববাদী। সেই হিন্দু ছাড়া আর কিছু বোঝে না। মনে হয় দুনিয়াতে আল্লাহ শুধু মানুষ হিসেবে বানিয়েছে হিন্দুকে, আর কাউকে কেউ কোনো মানুষ হিসেবে বানায়নি। হিন্দু দেশ কয়টা আছে? হিন্দু দেশ হাতে গোনে ধরলে 2টা আছে। একটা ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ, আরেকটা হচ্ছে নেপাল সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ। কিন্তু নেপাল সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ হলে কি, নেপালের সাথে তো ভারতের সম্পর্ক সাপে নেউলে। ভারত পছন্দ করে না। গত কয়েকদিন আগে, গত পরশুদিন যেই কলকাতা যে বক্তব্য দিয়েছে নরেন্দ্র মোদী একটা সভায়, মিটিংয়ে, সেখানে 5টি দেশকে ভারতের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে এই মোদি কসাই চাওয়ালা। 5টি দেশের মধ্যে চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা। এই নেপাল পুরোপুরি হিন্দু দেশ হলেও হিন্দু
রাষ্ট্রীয়ভাবে হিন্দু দেশ হলো, কিন্তু নেপালকেও সে শত্রু হিসেবে ভারতের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এই 5টি দেশকে উল্লেখ করেছে: পাকিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। তো গত বছর বাংলাদেশে শ্রীলঙ্কার রাজাপাকসের একই ঘটনা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে এবং পুনরাবৃত্তি হয়েছে। সেও হেলিকপ্টারে করে প্রথমে বিমান ঘাঁটিতে যায় এবং সামরিক বিমানে করে দিল্লির একটা সামরিক ঘাঁটিতে অবতরণ করে সুরক্ষিত। এখন অবধি সে দিল্লিতেই আছে, নরেন্দ্র মোদীর আশ্রয় প্রশ্রয়ে আছে এবং সেখান থেকে কার্যক্রম চালাচ্ছে অনবরত বাংলাদেশ বিরোধী। আর সেই নরেন্দ্র মোদী এবং বিজেপি এবং অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ, এরা নাকি বলে বাংলাদেশ এবং পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ, সন্ত্রাসী দেশ। তারাই সন্ত্রাসীদেরকে, তারাই হত্যাকারী খুনিদেরকে আশ্রয় দেয়, আর তারা বলে সন্ত্রাসবাদী দেশ। মোদির হাতে গুজরাটে 1000 মুসলমানের রক্তে রঞ্জিত মোদির হাত, আর সে বলে আমরা বাংলাদেশ নাকি সন্ত্রাসবাদী, মৌলবাদী। মানুষ যে ধর্ম পালন করে বাংলাদেশে, সেই ধর্ম খুব আরাম আয়েসে পালন করতে পারছে। এই ব্যাপারে কোনো বাধা নেই, বাংলাদেশে খুব আরাম আয়েসে বাংলাদেশে যার ধর্ম সে পালন করে আসছে সেই অতীত কাল থেকে, যুগ শত বছর থেকে এইভাবে এই ট্র্যাডিশন চলে আসছে। এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। হিন্দুদের পূজার উৎসবে সরকার পাহারা, পুলিশের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা করে। আর গত বছর যে শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছিল, তখন হিন্দুদের মন্দিরগুলা জামাত শিবিরেই পর্যায়ক্রমে, মাদ্রাসার ছাত্ররা পর্যায়ক্রমে পাহারা দিয়েছে। এটা অনেক হিন্দুরা স্বীকার করে এবং কোনো মন্দির ক্ষতিগ্রস্ত হতে দেয় নাই, কোনো হিন্দুদের উপাসনালয় ক্ষতিগ্রস্ত হতে দেয় নাই। আর সে বলে আমরা সন্ত্রাসবাদী। আমরা দেখেছি 200-র উপর মসজিদ ভাঙার দায়িত্বে ছিল এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, এই চান্ডালটাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দেখতে একটা ভক্তি লাগে না চান্ডাল। ভারতের মানুষের আমি একটা রুচির ব্যাপারে একটু প্রশ্ন করছি। একটা চাওয়ালাকে আপনারা, ভারতবাসী, আপনাদেরকে আমরা খারাপ বলি না, আপনাদেরকে আমরা শত্রু মনে করি না, আপনাদেরকে আমরা বন্ধু হিসেবে মনে করি, কিন্তু সেই বন্ধুত্বের গিয়ে সন্ত্রাসবাদী কায়দায় এবং ধর্মীয় জিগির তুলে এই নরেন্দ্র মোদী বিভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখনও করছে। যোগী আদিত্যনাথকে বলে বুলডোজার মুখ্যমন্ত্রী। সে বুলডোজার দিয়ে মসজিদ ভাঙে, মাজার ভাঙে, মাদ্রাসা ভাঙে, আর তারা বলে আমরা সন্ত্রাসবাদী। মমতা ব্যানার্জি বলেছিল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই জন্য জাতিসংঘ বাহিনী মোতায়েন করা উচিত। মমতা ব্যানার্জির মতো একটা বহুরূপী একটা দুষ্ট প্রকৃতির মহিলাকে আমি প্রশ্ন করতে চাই, আপনার মধ্যে জ্ঞানের অভাব আছে। জাতিসংঘ নিজের ইচ্ছায় কোনো দেশে, সেই জিনিসটা পর্যন্ত আপনি জানেন না, জাতিসংঘ নিজের ইচ্ছায় কোনো দেশে কি পাঠাতে পারে না, তার সৈন্য শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে না, যতক্ষণ পর্যন্ত যে দেশে যাবে সেই দেশের সরকার আমন্ত্রণ না জানাবে, অনুরোধ না করবে। সে জ্ঞানটা মমতা ব্যানার্জির কাছে নাই। এবং সে ভোটের জন্য হুজুকে সে কথা বলে, সে বহুরূপী, সে মুসলমানদের পক্ষে কথা বলে, কিন্তু তারা আমরা চিনি, আমরা বহুরূপী হিসেবে জানি তাদেরকে। এই নরেন্দ্র মোদী এখন ভয় পেয়ে গেছে। নেপালে, শ্রীলঙ্কাতে হয়েছে 2022 সালের জুলাইতে, আর বাংলাদেশে হয়েছে ঠিক 2 বছর পরে 2024 সালের 5ই আগস্টে, আর শ্রীলঙ্কাতে হয়েছে এই মাসে, অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বরে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এখন কি ভারতের পালা? যদিও ভারত একটি গণতান্ত্রিক দেশ, ভারতের সরকার বদলের মধ্যে কিছু প্রক্রিয়া আছে। সরকার মোদি এখন দুই কাঁধের মধ্যে দুই বগলের নিচে 2টা ক্রেজ দিয়ে হাঁটতেছে। তার সরকার হচ্ছে একটা কোয়ালিশন সরকার। 2টা দলের, চন্দ্রবাবু নাইডু এবং
এদের সাথে কোয়ালিশন করে সরকার চালাচ্ছে এই চাওয়ালা কসাই, গুজরাটের কসাই। সে যতদিনে তার নাম থাকবে দুনিয়াতে, তা সে গুজরাটের কসাই হিসেবে থাকবে। চাওয়ালা এটা বড় খারাপ কিছু না, এটা একটা মহান পেশা, যার যা পেশা তার জন্য মহান, কিন্তু তার কর্মগুলা খুবই খারাপ, কর্মগুলা খুবই খারাপ। অমিত শাহর কর্মগুলা খুবই খারাপ। অমিত শাহ একটা চান্ডাল। সে বলে বাংলাদেশের ঘুষপেটিয়ারা বাংলাদেশে যারা ঢুকে ওদেরকে নাকি উল্টে মারবে। কেমন অভদ্র এই সমস্ত লোকগুলা, অশিক্ষিত মূর্খের দল। এখন মোদি জেনজিকে ভয় পেয়ে গেছে। জেনজির আন্দোলনে শ্রীলঙ্কায় সরকার, রাজাপাকসের সরকার পতন ঘটেছে। জেনজির আন্দোলনে বাংলাদেশে হাসিনা সরকার পতন ঘটেছে। জেনজির আন্দোলনে নেপালে ওলি শর্মার সরকারের পতন ঘটেছে। এবার এই তিনও সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান পালিয়েছে হেলিকপ্টার প্লেনে করে। নেপালেরটা এখনও বোঝা যাচ্ছে না সে পালিয়ে কোথায় গিয়েছে। সম্ভবত ভারত বলছে ভারতে আশ্রয় দেওয়া হয়নি, তাইলে হয়তো দুবাই চলে গেছে অথবা অন্য কোনো গন্তব্যে চলে গেছে, এখনও বোঝা যাচ্ছে না। ভারতের এখন চরম খারাপ অবস্থা। ভারতে অর্থনৈতিকভাবে ভারত অনেক কোণঠাসা হয়ে আছে এই নরেন্দ্র মোদী, অশিক্ষিত মূর্খ মোদির কারণে। হাসিনা যতদিন ছিল এই দেশকে শুষে খেয়েছে এই ভারত তথা নরেন্দ্র মোদীরা। হাসিনা পরবর্তীতে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নিয়েছেন এবং ভারতের চোখে চোখে কথা বলছেন, মোদির চোখে চোখে দেখে কথা বলছেন ডক্টর ইউনূস সাহেব। এটাতে ভারতের গাত তো জ্বালা। আর ভারত আগের মতো স্বার্থ সিদ্ধি করতে পারছে না। আরে ভাই, বাংলাদেশের ভারতীয় পণ্য বাংলাদেশের মধ্যে দিয়ে আসবে, পোর্ট দিয়ে ঢুকবে, নামে মাত্র ট্যাক্স দিবে এবং কোনো চেকিং হবে না, ডাইরেক্ট চলে যাবে ভারতে। এগুলো মকের মূল্য নাকি? শেখ হাসিনা 15টা বছর সেবা দাসী হিসেবে কাজ করেছিল নিজের ক্ষমতা মসনদে বসানোর জন্য। শেখ হাসিনা ছিল মির্জাফর। ইংরেজদের কাছে যেমন মির্জাফর ছিল, সেই রকম ভারতের কাছে শেখ হাসিনা ছিল। বাংলার অবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশ ইয়াং জেনারেশন, জেনজির ছাত্ররা এই শেখ হাসিনা গদির থেকে লাথে মেরে ফেলে দিয়েছে। ওই দিন পেলে কিন্তু তার মৃত্যু অবধারিত ছিল। ভাগ্য ভালো, তার নসিব ভালো যে পালিয়ে যেতে পেরেছে। তার বিরুদ্ধে এখনও 200-র উপর মামলা আছে, তার মধ্যে 150-র উপর নাকি মামলা আছে, হত্যা মামলা। আবার সেও নাকি চ্যাটেং করে এইখানে এসে আবার ক্ষমতা দখল করার জন্য। এগুলো আসলে বাস্তব বিবর্জিত রাজনীতিবিদ, মূর্খ রাজনীতিবিদ। এগুলোর মধ্যে পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে ন্যূনতম জ্ঞান নেই। বিগত 100 বছর ইতিহাসে আমি দেখিনি কোনো একটা দেশে বিগত 100 বছরে কোনো একটা পতিত স্বৈরশাসক, পতিত ডিক্টেটর, পতিত ফ্যাসিস্ট, পতিত রাষ্ট্রপ্রধান, যা জনগণ দ্বারা পতনের শিকার হয়, পতিত হয়ে গেছে, কুর্সি থেকে পড়ে গেছে, চেয়ার থেকে ফেলে দিয়েছে, ধাক্কা মেরে ক্ষমতাচ্যুত হয়েছে, বিগত 100 বছরে আবার দ্বিতীয়বার ক্ষমতায় বসছে, আমার চোখে পড়েনি। দর্শকদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা দেখতে পারেন এরকম, তাহলে আমাকে একটু জানাবেন অবশ্যই। এখন মোদির ভিতরে ভয় কাজ করেছে, মোদির ভিতরে ভয় কাজ করছে। মোদি এখন ততস্থ হয়ে গেছে আসলে চোর। মোদি চোর, মোদির গদি চোর, গদি মিডিয়া চোর, মোদি চোর, বিজেপি সরকার চোর। এটা আমার কথা না, এটা এই স্লোগান তুলেছে মমতা ব্যানার্জি, ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই স্লোগান তুলেছে মোদি চোর সংসদে। মোদি চোর, গদি চোর, মোদির বিজেপি চোর। একইভাবে রাহুল গান্ধী একই প্রশ্ন তুলেছে। একটা দেশের কীরকম প্রধানমন্ত্রী নীতি বিবর্জিত, এই বাংলাদেশের এই পতিত স্বৈর শাসক, তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, কোর্ট তাকে চাচ্ছে। এখন সেই শেখ হাসিনাকে তারা বউয়ের আদর দিয়ে সেখানে রেখে দিয়েছে। আইন তাদের কাছে, তারা আবার বলে আমরা সন্ত্রাসী, মুসলিম সন্ত্রাসবাদী বাংলাদেশ এবং পাকিস্তান আতঙ্কবাদী। তারা ভালো। দুনিয়াতে কোনো জায়গায় ভারতীয়দের বর্তমানে স্থান নেই। আমেরিকা নাকানি চুবানি দিয়েছে মোদিকে, আমেরিকা লাথি মেরেছে, তার পাছায় কয়েকটা লাথি মেরেছে, লজ্জা নেই এই মোদির। পাকিস্তানের সাথে পেহেলগাম ইস্যু নিয়ে সে রাতের অন্ধকারে পাকিস্তানকে আক্রমণ করে বসছে। পাকিস্তান সতর্ক করেছিল আক্রমণ করলে এমন জবাব দিবে যেন ভারত আজীবন মনে রাখে। এই সতর্কতা সত্ত্বেও সে রাতের আঁধারে কাপুরুষের মতো
হামলা করেছে কোথায়? বেসামরিক অঞ্চলে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, ছোট শিশু পর্যন্ত মারা গেছে। মাদ্রাসা রেহাই পায়নি, মসজিদ রেহাই পায়নি। আর সে বলে বাংলাদেশ এবং পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র। এর প্রতি উত্তরে 2 দিন পরে পাকিস্তান এমন জবাব দিয়েছে, ধরে ধরে তাদের কোনো বেসামরিক জায়গায় পাকিস্তান আক্রমণ করে নাই। 1 ঘন্টার মধ্যে 6টা ফাইটার প্লেন ফেলে দিয়েছে, 3টা রাফায়েল অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেটা মোদির গর্ব ছিল, ধূলিসাৎ করে দিয়েছে। আর একটা সুখোই রাশিয়া মেড, আর একটা হচ্ছে মিগ 29 সম্ভবত, এটাও রাশিয়ান মেড। 2টা রাশিয়ার প্লেন, 3টা ফ্রান্সের প্লেন। আর একটা কোন জায়গার প্লেন ফেলেছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। মোটামুটি বলছে 6টা প্লেন 1 ঘন্টার মধ্যে ফেলে দিয়েছে। এবং শত শত ড্রোন, ইসরায়েল, মেড ইন ইসরায়েল, এই ড্রোনগুলো ভারত ব্যবহার করতে শত শত ড্রোন ফেলে দিয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। তাড়াতাড়ি রাতের অন্ধকারে ট্রাম্পের হাতে পায়ে ধরে মাপ চেয়ে ট্রাম্পকে রাজি করিয়েছে। ট্রাম্প কথা বলেছে পাকিস্তানের সামরিক এবং বেসামরিক, সারা রাত তার পররাষ্ট্রমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট কথা বলেছে, সারা রাত কথা বলে একটা যুদ্ধবিরতি এনেছে। আর সে মোদি পরক্ষণে অস্বীকার করে বলে এটা ট্রাম্পে করে না, এটা মোদি নিজেই যুদ্ধবিরতি করিয়েছে। পাগল কোথাকার, অশিক্ষিত মূর্খ। তোর কথাই, তুই মোদির কথা কি পাকিস্তান যুদ্ধ বন্ধ করবে? তুই পাকিস্তানের মানা করেছিল, তুই পাকিস্তানের কথা শুনছ? তুই পেহেলগাম ইস্যু নিয়ে তুই পাকিস্তানকে রাতে অন্ধকারে আক্রমণ করে তুই কেমনে বলবি পাকিস্তান দোষী? পাকিস্তান বলছে যে নিরপেক্ষ একটা তদন্ত সংস্থা, জাতিসংঘের তদন্ত সংস্থা দিয়ে এটা বিচার করার জন্য। তুই তো সেটা অপেক্ষা করলি না। তুই বিচার ছাড়া তুই দোষ দিয়ে দিলি, সৌদি আরব থেকে এসে পাকিস্তানের দোষ দিয়ে দিয়েছি। একটা বিচার হওয়া ছাড়া, একটা তদন্ত হওয়া ছাড়া কেমনে একটা দেশকে দোষ দেওয়া যায়? তুই দোষ দিলে কি বিশ্ববাসী মেনে নিয়েছে? মেনে নেয় না। তোকে এখন আমেরিকায় ওরা বয়কট করেছে। আমেরিকানদের কাছে তোরা নিকৃষ্ট জীব, ভারতীয়। কানাডা থেকে তোদের বয়কট করেছে, তোদেরকে। সুইজারল্যান্ড তোদেরকে অনেক সুবিধা দিত ব্যবসাতে, সে গত বছর সেই সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড। বাংলাদেশকে তোরা শত্রু মনে করস, বাংলাদেশ তোদেরকে শত্রু মনে করে না। কিন্তু বাংলাদেশের মানুষ ঠিকই জানে ভারত বাংলাদেশের কোনোদিন বন্ধু ছিল না, পূর্ব এখনও বন্ধু না, ভবিষ্যতেও বন্ধু না। চীনের সাথে ভারতের বৈরী সম্পর্ক, পাকিস্তানের চিরভাবাপন্ন শত্রু, জন্মগত শত্রু পাকিস্তান। বাংলাদেশকে শেখ হাসিনা উত্তর একটা সুবিধা করতে না পারে বাংলাদেশকে শত্রু বানিয়েছে নরেন্দ্র মোদী, নেপালকে শত্রু বানিয়েছে নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কাকে শত্রু বানিয়েছে নরেন্দ্র মোদী। চীন তো আগের শত্রু, চীনের সাথে ভয়ে কথা বলে না এই ফ্যাসিস্ট মোদী। হয় জেনজিদের আন্দোলনের জোয়ার উঠবে ভারতেও। চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক নির্দেশনার কথা বলছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। পূর্ব সতর্কতা হিসেবে ভারতে 1974 সালের পর যত আন্দোলন হয়েছে তার ইতিহাস, কার্যকারণ এবং গতি প্রকৃতি নিয়ে গবেষণার নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যাপক আন্দোলন ঠেকানোর পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি তৈরি করতে দিয়েছেন নির্দেশনা। অর্থাৎ 1974 সালের পর যেসব আন্দোলন হয়েছে সেগুলো নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে বলা হয়েছে এতে। এর মাধ্যমে আন্দোলনের কারণ, আর্থিক দিকসমূহ, চূড়ান্ত ফলাফল এবং পর্দার অন্তরালের ক্রীড়নকদের বিষয়ে বিশ্লেষণ করবে কর্তৃপক্ষ। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! জুলাইয়ের শেষে নয়াদিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর আয়োজনে 2 দিনব্যাপী এক সম্মেলনে এই নির্দেশনা দেন অমিত শাহ। এই বিষয়ে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, বিশেষভাবে নির্দেশনা দেয়া হয়েছে যে এসব আন্দোলনের কারণ, ধরন এবং ফলাফল বিশ্লেষণ করতে, যাতে পেছনের খেলোয়াড়দের চিহ্নিত করা যায়। এছাড়া একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির মাধ্যমে ভবিষ্যতে স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা সংগঠিত বড় আন্দোলন রোধ করা সম্ভব হয়। অমিত শাহের নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিপিআর&ডির একটি টিম গঠন করা হচ্ছে, যা রাজ্য পুলিশ বিভাগগুলোর সাথে সমন্বয় করবে। এর মধ্যে পুরনো মামলার নথিপত্র এবং সেসব সম্পর্কে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রতিবেদন অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া বিভিন্ন ধর্মীয় সমাবেশ নিয়ে একটি গবেষণা পরিচালনার নির্দেশ দিয়েছেন অমিত শাহ, যাতে পদদলিত হয়ে মৃত্যু ঘটানোর মতো পরিকল্পনার বিষয়গুলো বোঝা যায়। এর ভিত্তিতে সমাবেশ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের এসওপি তৈরি করা হবে। পাশাপাশি খালিস্তানি উগ্রবাদ পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থাগুলোকে এমন একটি টিম গঠন করতে বলা হয়েছে যারা পাঞ্জাব সংক্রান্ত বিষয়গুলোর পটভূমি ভালোভাবে জানেন, যাতে করে বিভিন্ন সমস্যার সমাধানে তৈরি করা যায় ভিন্ন কৌশল। জোহরা চৌধুরী। এবার পালা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নতুন প্রজন্ম আর গালভরা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকতে চাইছে না। ক্ষোভের বিস্ফোরণ ঘটছে দ্রুত গতিতে, যার ফল দেখল দক্ষিণ এশিয়ার 3 দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল। তাদের দুর্বার গণ আন্দোলনে সরকার পতন ঘটাচ্ছে জেনজিরা। সরকার পতনের মিছিলে টার্গেট হয়ে ওঠার ভয় ধরেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। 3 প্রতিবেশী দেশে এমন আন্দোলন নিয়ে উদ্বিগ্ন বিজেপি সরকার। মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত। এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যার দরুন উত্তেজনা আরো ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে। এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদী সরকার। 2 বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় 250 জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী। তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র জনতা বিক্ষোভ করেন এবং গো ব্যাক মোদী স্লোগান দেন। এই সময় সেখানে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরপরই আরো দ্বিগুণ গতিতে ফুঁসে ওঠে মণিপুর। মোদীর এই সফর 3 দিনের, যা আসাম এবং বিহারকে অন্তর্ভুক্ত করেছে। বিহার ভারতের 3য় সর্বাধিক জনসংখ্যার রাজ্য, যেখানে প্রায় 1,30,00,000 মানুষ বসবাস করেন। বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতের হিন্দিভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। মোদীর সফরের সময় বিহারে মোট $8 বিলিয়ন বিনিয়োগ ঘোষণা করা হয়েছে, যা কৃষি প্রকল্প, রেল যোগাযোগ, সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণে অন্তর্ভুক্ত। মণিপুরের উত্তেজনা 2023 সালের মে মাসে শুরু হয়, যখন প্রধানত হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনো সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন। প্রধানমন্ত্রী মোদীর মণিপুরের রাজধানী ইম্ফলে, যেখানে মেইতেই জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ একটি সমাবেশের ভাষণ দেওয়ার কথা ছিল, তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে চলছে হরতাল, অবরোধ ও বিক্ষোভ। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর এবার কি তবে পতন হতে যাচ্ছে মোদী সরকারের? কারণ এই দেশগুলোতেও ছোট্ট একটি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে। অবশেষে দেশ ত্যাগ করতে হয় দেশগুলোর সরকার প্রধানদের। এবার পানি বেশি দূর গড়ালে ভারতের সরকার প্রধানও পড়তে পারেন তেমনই পরিস্থিতিতে। এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। আন্দোলন প্রতিরোধের পদক্ষেপ হিসেবে কাজ করবে। এর আওতায় ভারতের গোয়েন্দা সংস্থা, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, রাজ্য পুলিশ এবং অপরাধ তদন্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে যে কোনো ধরনের অস্থিরতা কিংবা অনুপ্রবেশকারী গোষ্ঠীর আন্দোলন প্রতিহত করা। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এমন কৌশল তৈরি করবে যা দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এছাড়া
সন্ত্রাসী অর্থায়ন নির্মূলের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের সহায়তায় আন্দোলনগুলোর আর্থিক দিক বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছে সরকার। একদিকে এই ব্যবস্থা যেমন সন্ত্রাসী নেটওয়ার্কের অবৈধ অর্থায়ন রোধ করবে, তেমনি বিভিন্ন ধর্মীয় সমাবেশ নিয়েও একটি গবেষণা পরিচালনা করা হবে বলে জানান তারা। এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও বিএসএফ এর জন্য নতুন কৌশল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। খালিস্তানি উগ্রবাদ ও পাঞ্জাবে সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবেলা করাই এর মূল লক্ষ্য। এই নতুন এসওপি গঠনের পর অপরাধী দমন, সন্ত্রাসী নেটওয়ার্কে অবৈধ অর্থায়ন ও তরুণদের আন্দোলন দমানো যাবে কিনা এই নিয়ে দ্বিধায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরাফাত ইয়াসা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভের আগুন। সেই আগুনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায়। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার। এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এখন বেশ উদ্বিগ্ন। কারণ তারা জানে এই ধরনের আন্দোলন কেবল এক দেশেই সীমাবদ্ধ নয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এমন আন্দোলনগুলোর সম্ভাব্য বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, যা ভবিষ্যতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে 1974 সালের পর ভারতে সংগঠিত আন্দোলনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলেছে। গেল জুলাই মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2025-এ এই গবেষণার নির্দেশ দেন। এর মাধ্যমে আন্দোলনের কারণ, আর্থিক প্রভাব, ফলাফল ও আন্দোলনগুলোর পেছনে কারা ছিলেন তাদের চিহ্নিত করা হবে। অমিত শাহ বলেন, ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি তৈরি করা হবে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।